হ্যালো, ওয়েলকাম টু নিফাস ব্লগ। আজকে আমরা এসেছি কাঠমান্ডুর দরবার স্কোয়ারে। তো নেপালে এসে যদি আপনি দরবার স্কোয়ারে না আসেন, আসলে আপনার নেপাল ট্রিপটাই বৃথা। সো আমরা চলে এসেছি সবাই ভক্তপুরের দরবার স্কোয়ারে। এটা হলো নেপালের সেন্ট্রালেই অবস্থিত, কাঠমান্ডুতে। তো এখানে প্রথমে এসেই টিকিট কাটতে হবে। তো সার্কভুক্ত দেশের জন্য টিকিটের প্রাইস হলো 500 রুপি। আর আপনি যদি ফরেনার হন, অন্য দেশের হয়, সেজন্য আপনাকে 1000 রুপি টিকিটের প্রাইস বেয়ার করতে হবে। সো এখানে এসে যেটা লক্ষ্য করলাম, আশেপাশে অনেক লোক ঘোরাঘুরি করছিল। আসলে এরা হলো গাইড। এরা আপনাকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে যে কিভাবে কোথায় কিভাবে ঘুরতে হয়। সো এরা প্রাইস সাধারণত একটু বেশি লাগে। সো আমরা যেহেতু সবাই মিলে এসেছি, তো আমরা আসলে কোনো গাইডই নিইনি, আমরা নিজেরাই এক্সপ্লোর করব। তো আপনি চাইলে গাইডও নিতে পারেন। তো আমরা সবাই খুবই এক্সাইটেড, বিকজ এই দরবার স্কোয়ারকে আসলে কালচারাল সিটি হিসাবে কাউন্ট করা হয়। সো আপনি যদি এখানে এসে নেপালে এসে কাঠমান্ডু ভিজিট, আপনি যদি নেপালে এসে দরবার স্কোয়ারে না ঘোরেন, তাহলে তো আপনার নেপাল ট্রিপটাই আসলে বৃথা। তো আমরা সবাই মিলে হাঁটছিলাম। তো আসলে এখানে আসলে অনেক বড়, যেহেতু প্লেসটা, তো অনেক লং ওয়ার্কিং করতে হয়। তো হাঁটার সময় আশেপাশে দেখছিলাম অনেকগুলা লোকাল মার্কেট। তো বিভিন্ন ধরনের ফ্ল্যাগ, ম্যাগনেট, ক্যাপ, ব্যাগ, অনেক কিছু এখানে পাওয়া যায়। আসলে এগুলো আসলে খুবই দেখার মতো। তো যাচ্ছিলাম, পথই শেষ হচ্ছিল না। তো আশেপাশে অনেক খুব সুন্দর সুন্দর বিল্ডিং দেখছিলাম। তো এখানে সাধারণত ম্যাক্সিমাম ফরেনাররাই বেশি আসে, যেহেতু লোকাল পিপলরা আসলে এত কষ্ট করে আসলে এখানে কেন আসবে। এখানে আসলে মানে বেশি আমি যা লক্ষ্য করলাম, ফরেনার প্লাস হলো যারা আসলে ট্যুরিস্ট, সবাই এখানে আসে। তো এখানটা একটু বেশি এক্সপেন্সিভ। আর আশেপাশে এত গাইড আপনার পিছনে ঘুরঘুর করবে যে আপনি যদি ইনফ্লুয়েন্স হয়ে যান, আপনাকে অনেক টাকা আসলে খরচ করতে হবে। সো আমরা যেহেতু গাইড নেইনি, আমরা নিজেরাই এক্সপ্লোর করব। এখানে সামনে অনেক ম্যাপ আছে, ম্যাপ দেখেও আপনি নিজে এক্সপ্লোর করতে পারেন। এছাড়া নেট ঘেটেও আপনি এক্সপ্লোর করতে পারেন। সো আসলে এই নেপালের দরবার স্কোয়ারকে আসলে বলা হয় বসন্তপুর দরবার স্কোয়ার। এটা যেহেতু কাঠমান্ডু সিটিতে অবস্থিত, তো এই প্লেসটাকে সাধারণত আপনার বিভিন্ন ধরনের মূর্তির স্পেসও বলা হয়, যেহেতু এখানে অনেক ধরনের মূর্তি আছে, অনেক ধরনের মিউজিয়াম আছে। সো আমি যতদূর জানি এখানে 50টারও বেশি টেম্পলস আছে এখানটায়। যেহেতু আমি ইন্টারনেট অনেক ঘাটাঘাটি করেছি, তো আমি ইন্টারনেট থেকে একটা জেনেছি যে 50টার উপরে টেম্পল এখানে আছে। সেই প্লেসটাকে সাধারণত টেম্পল মিউজিয়াম অফ টেম্পলসও বলে, আমি নেট থেকে যতটুকু জেনেছি। তো এই দরবার স্কুল আসলে 2 ভাগে বিভক্ত। এটা আসলে একটা হলো বাইরের সাইড, কাষ্ঠমণ্ডপ, কুমারী ঘর, শিবা প্রভাতী টেম্পল, এটা হলো বাইরের সাইড। আর ভিতরের সেকশনটা হলো হনুমান ঢোকা অ্যান্ড আদার বিভিন্ন মিউজিয়াম প্লেস দিয়ে ভিতরের প্লেসটা। সো ভিতরের অ্যাকচুয়ালি প্লেসটা আসলে মিউজিয়াম দিয়েই ওরা এটাকে তৈরি করছে, ম্যাক্সিমামই ভিতরের মিউজিয়াম। তো আমি আসলে এক্সপ্লোর করতেছিলাম আর অবাক হচ্ছিলাম, এত সুন্দর একটা সিটি, এটাকে এই জন্যই বলে কালচারাল সিটি বলে। তো এই দরবার স্কোয়ারে এসে কিন্তু আসলে অনেক কিছু জানার আছে। প্রত্যেকটা জায়গায় আপনার ম্যাপ আছে, ডিসক্রিপশন দেওয়া আছে। আপনি যদি সময় নিয়ে আসেন, প্রত্যেকটা জিনিস পড়তে পারবেন। আমাদের হাতে যেহেতু অনেক সময় ছিল না, তো যতটুকু পেরেছি ঘোরাঘুরি করেছি, ছবি তুলেছি। সো এখানে আসলে এত সুন্দর সুন্দর টেম্পল আর এত সুন্দর সুন্দর স্ট্যাচু, মানে আমি তো খুবই অবাক। তো আমি এখানে কিছু টেম্পলের নাম জানি: তালিজু টেম্পল, কুমারী টেম্পল, জগন্নাথ টেম্পল, নাসাল চক, নারসিংহা স্ট্যাচু,
ভৈরব সীসা বৈঠক ত্রিভুবন মিউজিয়াম, আসলে এটার ভিতরে আরেকটা আছে কাল ভৈরব। এগুলো সব আমি আসলে ইন্টারনেট ঘেটে জেনেছি। সো এইদিকে বিভিন্ন ক্যাফেও আছে, এগুলো আসলে খুব এক্সপেন্সিভ ফুড। যদি আপনি বাইরে খেতে চান তাহলে ঠিক আছে, ভিতরে আপনার অনেক একটা কফির দামও অনেক বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছিল। সো আমি আসলে ভিতরে কোনো কিছু ট্রাই করিনি। তো এখানেও দেখলাম বিভিন্ন ধরনের পুতুল, অ্যান্টিকের শোপিস, তারপর হলো জুয়েলারি, ব্যাগলেট, স্টিকার সবই আছে ওদের আসলে নিজস্ব লোকাল। এগুলো বেশ এক্সপেন্সিভ মনে হয়েছে আমার কাছে। আমি যেহেতু এর আগেও অনেক শপিং করেছি নেপাল থেকে, সো আমার কাছে কম্পারেটিভলি এখানে অনেক বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছিল। তো আমরা আসলে ঘুরছিলাম, তো আসলে এত বড় এটা এই এরিয়াটা, তো ঘুরতেছিলাম। তো সব মিলে অনেক ভালো লাগছিল। তো এখানে বেশ লক্ষ্য করলাম যতটুকু হাঁটছি ততটুকুই এত অ্যামাজিং বিল্ডিং। এগুলো সব আসলে হিস্টোরিক্যাল বিল্ডিং। যদিও 2015 সালের নেপালে যে ভূমিকম্প হয়েছিল, তো দরবারি স্কোয়ারটা আসলে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও নেপালিরা যে এটাকে রিকভার করে সুন্দর করে প্রেজেন্ট করছে, এটাই আসলে ওদের বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। সো এখানে আশেপাশে অনেক ধরনের লোকাল মার্কেট, কেউ চাইলে এখানে শপিংও করতে পারে। তো হাঁটছিলাম আর দেখছিলাম, তো আশেপাশে এত সুন্দর বিল্ডিং দেখার মতো। তো আমার কাছে মনে হয় দরবার স্কোয়ারে আসলে সময় নিয়ে আসাই উচিত, যেহেতু অনেক তারার মধ্যে ছিলাম, যতটুকু পেরেছি ততটুকু এক্সপ্লোর করেছি। তো এখানে যে জিনিসটা ভালো লাগছে, এখানে ম্যাক্সিমামই ফরেনাররা আসে, আর লোকাল পিপলরা খুবই ফ্রেন্ডলি এবং খুব সুন্দরভাবে সব কিছু ওয়েলকাম করে, কখনো ডিস্টার্ব ফিল করছে না। সব মিলে আমার কাছে খুব সেফটি মনে হয়েছে, মানে খুব ওভারঅল সব কিছু অনেক সেফ প্লাস ওয়েলকামিং মনে হয়েছে। সো আমার কাছে বেসিক্যালি এখানকার যে স্ট্যাচুগুলো, এগুলো আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ লাগছিল। আমি তো অনেক স্ট্যাচুর সাথে ছবি তুলছি, আমার যে পার্টনাররা ছিল ওরাও তুলছে। তো দরবার স্কোয়ার আসলে এত সুন্দর একটা প্লেস, যতই ঘুরছিলাম ততই মনে হয়েছে যে থেকে যাই। মানে যদিও মানে সেই সকাল 11টায় আসার পরও কিভাবে যেন বিকেল হয়ে গেছে। তো আসলে এই প্লেসটা আসলে খুবই, আমি মনে করি এটাই হলো মানে টুরিস্টরা আসে যে এটাই মনে হয় সবচেয়ে বেশি মানে মেইন অ্যাট্রাকশন আমি মনে করি নেপালে। আপনি যদি নেপালে আসেন আর এই জায়গাটাতে না আসেন, তো আমি মনে করি আপনার ট্রিপটাই আসলে বৃথা। যদিও আমি দরবার স্কোয়ারে এসে কোনো শপিং করি নাই তেমন, তারপর আমি দেখছিলাম ওদের জিনিসগুলো আসলেই খুব দেখে এত সুন্দর কারুকাজ আশেপাশে, মনে হচ্ছিল আমি কোনো স্বপ্নের রাজ্যে চলে এসেছি। এত সুন্দর টেম্পলস প্লাস হলো এত সুন্দর স্ট্যাচু, আর ওদের যে মেনটেন্স এটা খুবই সুন্দর, অনেক ক্লিন অ্যান্ড নিট, কোনো ময়লা আমি দেখি নাই আশেপাশে। মানে মানুষজন খুবই ওয়েল ম্যানার্ড প্লাস হলো খুব ডিসিপ্লিন মেনটেন করে। তো আমি খুব শখ ছিল দরবার স্কোয়ারে পাখি দেখবো, আনফর্চুনেটলি আমি কোনো পাখি দেখতে পারি নাই। আমি সবসময় ইউটিউবের ভিডিওতে বা টিভির ভিডিওতে দেখেছি কী সুন্দর সবাই পাখির সাথে ছবি তোলে, তো আনফর্চুনেটলি আমি কোনো পাখিই দেখতে পাইনি, এটা আমার আসলে ব্যাড লাক। তো সবাইকে বলবো যে এখানে যদি আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন, এটা আসলে একটা সুন্দর একটা জায়গা। তো এখানে আসলে যেমন দেখার জিনিসও আছে তেমন শেখার জিনিসও আছে, অনেক কিছু ওরা ওয়েল এক্সপ্লেনেশন দিয়ে রাখছে। তো আমি মনে করি যাদের অফুরন্ত টাকা আছে ওরা গাইড নিয়ে যেতে পারেন। গাইড আসলে যেভাবে আপনাকে ইনস্ট্রাকশন দিবে আপনি অনেক কিছু ঘুরতে পারবেন বা জানতে পারবেন। যেহেতু আমরা অনেক
14-15 জন আসছি গ্রুপভাবে। সো আমরা আসলে গাইড নেওয়ার প্রয়োজন বোধ করি নাই, এটা আমাদের কাছে ওয়েস্টেজ অফ মানি মনে হয়েছে। তো যতটুকু আমরা নিজেরা এক্সপ্লোর করেছি আমাদের কাছে বেশ ভালোই লাগছে। তো কিছু ছবি তুললাম যাওয়ার মুহূর্তে, কিভাবে জানি সময়টা চলে যাচ্ছিল, তারপর তো যেতে হবে। সো দারবাড়ি স্কয়ার থেকে বিদায় নেওয়ার পাল্লা, তো হাঁটছিলাম, তারপরও দেখছিলাম যে বিল্ডিংগুলো আসলে দেখার মতো যতটুকু পারছি ভিডিও করে নিয়েছি, কারণ এই প্লেসটাতে কবে না কবে আবার আসি, তারপর ভিডিওটা তো মেমোরি হিসেবে থাকবে। তো আমরা সবাই হাঁটছিলাম আর লোকাল মার্কেটগুলোও দেখছিলাম। এখানে অনেক ধরনের শাল, ড্রেস এগুলো অ্যাভেলেবল, কিন্তু খুবই ওভার প্রাইসড আমার কাছে মনে হয়েছে। যেহেতু আমি পোখারাতেও ঘুরেছি, পোখারাতে কম্পারেটিভলি অনেক চিপ, যদি একই প্রোডাক্ট সেম। তো এই সিটিটা আসলে কালচারাল সিটি, এখানে আসলে মানে খুবই কিছু জানার আছে। তো আমার কাছে যতই হাঁটছিলাম এতগুলো স্ট্যাচু, এতগুলা হিস্টোরিক্যাল প্লেস দেখে আমার কাছে মনে হয়েছে আমি এখানেই থেকে যাই। খুবই ড্রিমি একটা প্লেস আসলে, আপনি যদি ক্রিয়েটিভ মাইন্ডেড হন আর খুবই হিস্টোরিক্যাল প্লেস লাইক করেন, আমি বলবো এটা আসলেই ওর্থ ইট। অনেকে টিকিট প্রাইস শুনে আসলে এটা স্কিপ করেন, আমি আসলে মনে করি এটা স্কিপ করার জায়গা না। অবশ্যই নেপাল আসলে দারবাড়ি স্কয়ারটা ভিজিট করবেন, যদিও টিকিটের প্রাইস একটু হাই, তারপরও ইটস ওকে। আসলে মানে সব মিলে এটা আসলে একটা দেখার মতো জায়গা। তো দেখতে দেখতে আমাদের আসলে দারবাড়ি স্কয়ার থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। তো ওভারঅল আমার আজকের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল, যদিও হাতে বেশি সময় ছিল না, আমি কম সময়ের মধ্যে যতটুকু পেরেছি ঘুরেছি। সো এটাই ছিল আমার দারবাড়ি স্কয়ার ভিজিট। সো বাই বাই।